রেণু রেণা। আজ আমি চতুর্থ ভাব নিয়ে আলোচনা শুরু করছি। চতুর্থ ভাব থেকে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। আজকে আমি মেন আলোচনা করব বিদ্যা নিয়ে। পড়াশোনা কিভাবে বিচার করতে হয়, কতদূর পড়াশোনা হবে, কেমন হবে না হবে, কি নিয়ে পড়বে ইত্যাদি, যে সমস্ত যত ধরনের ব্যাপার আছে, বাড়িতে থেকে পড়বে না হোস্টেলে পড়বে ইত্যাদি নানা ধরনের যে ব্যাপার আছে সেই নিয়েই আজকে আলোচনা করব। আর এছাড়া যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয় তার মধ্যে যে মূল জিনিসটা হচ্ছে গৃহ, মানে বাড়ি ঘরদোর কেনা বা জমি কেনা বা নিজস্ব গৃহ করা, যানবাহন কেনা বা যানবাহনের অধিকারী হওয়া, এই সব বিষয়গুলো চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। সেটা আমি নেক্সট পার্টে করব। আজকে মূল ফোকাস থাকবে এডুকেশন বিষয়ে, কতটা পড়াশোনা হতে পারে, কিরকম ভাবে বিচার করতে হয়, কি নিয়ে পড়াশোনা হবে ইত্যাদি নানা বিষয়, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আর বিদ্যা বিষয়ক ব্যাপারে নানা ধরনের যোগ আছে, আর চতুর্থ ভাবের যে অন্যান্য বিষয়গুলো সেগুলোরও নানা ধরনের যোগ আছে, মানে সূত্র আছে লেখা বিভিন্ন প্রামাণ্য বইতে। কিন্তু শুধুমাত্র সেই সূত্রের উপর বিচার করলে, যেমন অমুক পতি অমুকে থাকলে খুব ভালো বিদ্যা হয়, ধরুন চতুর্থ পতি যদি স্বক্ষেত্রে থাকে তাহলে খুব ভালো বিদ্যা হয়, এরকম কোনো জায়গায় লেখা আছে। কিন্তু সেটা থেকে বিদ্যাস্থান খুব ভালো বলে দেওয়া যাবে না, কারণ তার সঙ্গে অনেক কিছু আরো দেখার ব্যাপার থাকে। আমি অনেকবার বলে থাকি অনেক ভিডিওতে যে একটা যোগের পেছনে 25টা কিন্তু থাকে। এখানে এই থাকলে এই হবে, কিন্তু যদি অমুক হয় তাহলে অমুক হবে, এই সব ব্যাপারগুলো দেখতে হবে। সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন, তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে। আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি, সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি। তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে। আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই। আমার চ্যানেলের পেজটা, মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি, প্রথমেই তো একটা হোম পেজ থাকে, তারপরে থাকে ভিডিও, তারপরে প্লেলিস্ট বিভিন্ন রকম থাকে। সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে। সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বার্স অনলি পোস্ট থাকে। মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন। সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই, লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই। কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন। আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন বটনটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওরই নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন বটন থাকে। এই জয়েন বটনটা ক্লিক করে আপনি জয়েনিং করুন। 3টে স্টেজ আছে, যে কোনো স্টেজে আপনি জয়েনিং করুন, তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন। তার জন্য আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে। মেম্বারদের উদ্দেশ্যে বলি যে আপনারা যেমন পোস্ট ট্যাবে, আগে যেটা কমিউনিটি ট্যাব ছিল, সেই কমিউনিটি ট্যাবটা এখন পোস্ট ট্যাব হয়ে গেছে। সেই পোস্ট ট্যাবে যেমন আপনারা নোটস পান, সেই নোটসগুলো যাগুলো এতদিন যা ছিল সেগুলো থাকবে, ঠিক আছে। এর পরবর্তী মানে এই চতুর্থ ভাবের থেকে নোটস কিন্তু আপনাদের পার্সোনালি পাঠাবো। তার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি যে যেটা দিতে চাইবেন শেয়ার করুন। আমি নোটসগুলো ইমেলে বা হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দেবো। চতুর্থ ভাব থেকে আমি এই পোস্ট ট্যাবে বা কমিউনিটি ট্যাব যেটা আগে ছিল তাতে আর নোটস দেবো না। আর যারা অ্যাডভান্স লেভেলের মেম্বার আছেন তারা কিন্তু নোটসগুলো সব পেয়ে যাবেন, যেমন পেতেন এতদিন সেগুলো পেয়ে যাবেন। এক্সট্রা যে নোটসগুলো আছে, ধরুন যে সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব না, আরো অনেক কিছু থাকে, তো সব তো ভিডিওতে বলা সম্ভব নয়, সেই সমস্ত নোটসগুলো আপনাদের সেকেন্ড স্টেজ মানে আর্ট অফ প্রেডিকশন যে স্টেজটা আছে সেইখানে দেয়া থাকবে। আমি এবার আমার মূল আলোচনায় ফিরে আসছি। চতুর্থ ভাব বা বন্ধু ভাব থেকে মাতা, মন, বিদ্যা, হৃদয়ের যাবতীয় গুণ, মনোবৃত্তি, সামাজিক কর্ম, সুখ, বন্ধু বান্ধব, যানবাহন, গৃহ, ভূমি, অসামিক ধন মানে যে ধনের কোনো মালিক নেই, যে ধন সম্পত্তির কোনো মালিক নেই সেই ধরনের ধন, আত্মবৃদ্ধি ইত্যাদি বিষয়ে বিচার করা হয়। ইউনিভার্সিটি বিদ্যা বিচার করতে গেলে চতুর্থ ভাবের সঙ্গে দ্বিতীয় ভাব ও ভাবপতির দিকে নজর রাখতে হবে। বিদ্যা বিচার করতে গেলে
এর সাথে বিদ্যাকারক গ্রহের বলাবল ও যোগাযোগের দিকেও মানে সম্বন্ধের দিকেও নজর রাখতে হবে। সংক্ষেপে বলা যায় স্বাভাবিক চতুর্থ ভাবকারক গ্রহ হলো বৃহস্পতি, চন্দ্র, শুক্র আর বুধ। এরা বলবান হয়ে চতুর্থ থাকলে বিদ্যা হবে নিশ্চিত, কিন্তু লগ্নপতি যদি বলবান না হয় তবে বিদ্যাকারক গ্রহ চতুর্থ স্থানস্থ হওয়া সত্ত্বেও কৃতি ছাত্র হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু পরীক্ষার ফল মোটামুটি ভাবে ভালো হবে। পরীক্ষার কৃতকার্যতা সম্বন্ধে বিচার করতে গেলে আবার তার সাথে দশম ভাব ও ভাবাধিপতির অবস্থা, দ্বিতীয় ভাব ও ভাবাধিপতির অবস্থা বিচার করতে হয়। সেই সাথে চতুর্থ ভাব বা ভাবপতি অথবা শুক্র, বুধ, বৃহস্পতি, চন্দ্র এদের মধ্যে যে কোনো একটা বা দুটো বা তার চেয়ে বেশি গ্রহের সঙ্গে লগ্নপতি বা কর্মভাবাধিপতির শুভ সম্বন্ধের কথা বিবেচনা করে দেখতে হবে। এবার আমি কয়েকটা সূত্র বলছি চতুর্থ ভাব বিচারের যে নিয়মে বিচার করতে হয় সেরকম কয়েকটা সূত্র বলছি, যেগুলো বিভিন্ন প্রামাণ্য পুস্তকে দেয়া আছে। 1 নম্বরে বলা হয়েছে চতুর্থ ভাব বলবান হয়ে শুভ গ্রহ এবং চতুর্থপতি কর্তৃক দৃষ্ট বা যুক্ত হলে চতুর্থ ভাবের যাবতীয় বিষয়ের শুভ ফল লাভ হয়। আর চতুর্থপতি গ্রহ অস্তগত, নিজ রাশিগত, শত্রুগৃহগত, শত্রুদৃষ্ট বা যুক্ত হলে চতুর্থ ভাবের ফলের হানি হবে। দ্বিতীয় সূত্র বলা হচ্ছে চতুর্থ স্থান বা চতুর্থপতি শুভ গ্রহ বা বলবান বুধ কর্তৃক দৃষ্ট বা যুক্ত হলে জাতক বিনয়ী এবং চতুর হয়। পক্ষান্তরে চতুর্থপতি পাপযুক্ত বা দৃষ্ট হয়ে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবগত হলে জাতক অকৃতজ্ঞ এবং বিদ্যাহীন হয়। 3 নম্বর বলা হয়েছে চতুর্থ ভাব ভাবপতি গ্রহ এবং মঙ্গল এই তিনের বলাবল হইতে ভূ সম্পত্তি এবং গৃহাদি লাভের বিচার করতে হয়। চতুর্থ ভাব বা ভাবপতির সঙ্গে মঙ্গলকে কেন ধরা হলো? মঙ্গল হলো ভূমিকারক গ্রহ, ভূমিপুত্র মঙ্গল বলা হয়, মানে ভূমি বিচারে মঙ্গলের বিচার আবশ্যক, বাড়ি ঘরদোর হোক আর জমি হোক। এই নিয়মে মঙ্গলের জায়গায় চন্দ্রের বলাবল থেকে মাতার শুভাশুভ ফল নির্ণয় করতে হয়। চতুর্থ ভাবের বিচারের সাথে সাথে চন্দ্রের বলাবলের উপর মায়ের শুভ বা অশুভ ফল বিচার করতে হয়। 4 নম্বর হলো চতুর্থপতি বৃহস্পতি এবং বুধ থেকে বিদ্যাভাবের শুভ বা অশুভ ফল বিচার করতে হয়। এই সকল গ্রহ লগ্ন হতে দুস্থানগত হইলে জাতক অবিবেচক ও বিদ্যাহীন হয়, এবং গ্রহগণ যদি লগ্নের কেন্দ্রে বা ত্রিকোণে থাকে তাহলে বিদ্যায় উন্নতি হয় এবং বিবেচক হয়। 5 নম্বর সূত্র বলছে যানবাহন, সুখ, গৃহ, শান্তি ইত্যাদি চতুর্থ ভাব ও ভাবপতি গ্রহ এবং শুক্রচন্দ্রের বলাবল থেকে বিচার করতে হয়। লগ্ন চন্দ্র এবং রবির চতুর্থ দশম ভাব হতে সম্ভ্রম ও মান প্রতিপত্তি মানে খ্যাতি প্রতিপত্তি বিচার করা হয়। অনেক কিছু এখানে আমার স্ক্রিপ্ট করা রয়েছে, অনেক কিছু যোগ, বিমাতা যোগ, মাতার আয়ু যোগ, এই যোগ সেই যোগ, অনেক কিছু যোগ আছে, কিন্তু আমি এবার আলোচনা করব এই সমস্ত যোগ নিয়ে নিজেদের অভিজ্ঞতা লব্ধ ফল, আমার 30 বছরের প্র্যাকটিস লাইফের অভিজ্ঞতা লব্ধ ফল আর আমার মাস্টারমশাইদের প্র্যাকটিস লাইফের অভিজ্ঞতা ফল, যেটা আমরা তাদের কাছ থেকে শিখেছি, তার উপরেই আমার আজকের আলোচনা বিষয়, সেটাই আর কি আপনাদের সামনে তুলে ধরবো। বিদ্যা বিচার করতে গেলে শুধুমাত্র চতুর্থ ভাব বিচার করলে হবে না, চতুর্থ পঞ্চম দুটো ভাব থেকে বিদ্যা বিষয়ে উৎকর্ষতা বা অপকর্ষতা বিচার করতে হয়। চতুর্থে বিদ্যা এবং পঞ্চমে প্রতিভা বা স্মৃতিশক্তি বিচার হয়। অর্থাৎ চতুর্থ ভাব মুখ্যত বিদ্যাভাব নির্দেশ করে এবং পঞ্চম ভাব থেকে মুখ্যত তীক্ষ্ণ ধী শক্তি বা মেধা শক্তি বা প্রতিভার বিচার করা হয়। কারণ ধরা যাক কোনো জাতকের চতুর্থ ভাব শুভ অর্থাৎ বিদ্যার পরিবেশ অনুকূল, কিন্তু পঞ্চম ভাব দুর্বল হলে স্মৃতিশক্তির অভাব থাকায় জাতক যতই বিদ্যা অভ্যাস করুক বা পড়াশোনা করুক না কেন স্মৃতিশক্তিতে ধরে রাখতে পারবে না, অর্থাৎ মনে রাখতে পারবে না। এরকম অবস্থায় জাতকের বিদ্যায় বাধা আসবে। এছাড়া চতুর্থ ভাব দুর্বল এবং পঞ্চম ভাব বলবান হলে জাতকের স্মৃতিশক্তি বা জাতকের মধ্যে বহুমুখী প্রতিভা থাকা সত্ত্বেও বিভিন্ন পারিপার্শ্বিক কারণে বিদ্যায় বাধা আসবে। সুতরাং বিদ্যাভাব বিচার করতে হলে চতুর্থ এবং পঞ্চম এই দুটো ভাবেরই বলবত্তা থাকা একান্ত প্রয়োজন। এছাড়া চতুর্থ পঞ্চম ভাবাধিপতি ও ভাব বলবান হওয়া সত্ত্বেও যদি বিদ্যার অভ্যাসকালীন বয়সে মানে পড়াশোনা যে সময় করার সেই বয়সে কোনো যদি প্রতিকূল দুর্বল গ্রহের দশা অতিবাহিত হয় তাহলেও বিদ্যায় বাধা আসবে। যেমন একটা উর্বরা জমি থাকলে সেই জমি থেকে ভালো ফসল বা ফলন আশা করা যায়, কিন্তু কোনো বছরে যদি অতিবৃষ্টি অর্থাৎ বন্যা বা অতি খরা বা জমির ফসলের পরিচর্যার অভাব থাকে তাহলে সেই বছরের জমি থেকে ভালো ফলন বা ফসল পাওয়া যাবে না বা খুব কম পাওয়া যাবে। অর্থাৎ
জাতক বিদ্যাকালীন বয়সে প্রতিকূল দুর্ভাগ্যের দশায় অসৎ সঙ্গে মেলামেশা অথবা অভিভাবকের দারিদ্রতা বা মৃত্যুজনিত অর্থাভাবজনিত কুফল তার মধ্যে বর্তাবে এবং সেই কারণে বিদ্যায় বাধা আসা প্রবল সম্ভাবনা। আর এগুলোই হচ্ছে পারিপার্শ্বিক কারণ। সুতরাং বিদ্যার অভ্যাসকালীন বয়সে দশার দিকে বিশেষ লক্ষ্য রেখে বিদ্যার বিষয় সম্বন্ধে শুভ বা অশুভ ফলাদেশ করা প্রয়োজন এবং ওই সঙ্গে গোচর বিচার করা অবশ্য কর্তব্য। এছাড়াও যদি বিদ্যার্থীর সেই জাতকের পরিবার শিক্ষিত হয় তাহলে বাধা বিঘ্নের ভেতর দিয়ে অভিভাবকগণ জাতককে লেখাপড়া শেখাবেন। আর যদি জাতকের পরিবারের মধ্যে শিক্ষাগত যোগ্যতার অভাব থাকে তবে জাতক স্কুল জীবন থেকেই বিদ্যা বিষয়ের পতন ঘটাবে। সুতরাং বিদ্যাভাব বিচার সম্বন্ধে ফলাদেশের আগে চতুর্থ ও পঞ্চম ভাব এবং বিদ্যাকালীন বয়সের দশা ও পারিপার্শ্বিক অবস্থার দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। যদি দেখা যায় যে চতুর্থ, পঞ্চম এবং পারিপার্শ্বিক অবস্থা এবং দশা ইত্যাদি তুলনামূলকভাবে অনুকূল ও বলবান হওয়ায় জাতকের বিদ্যাভাব শুভ নির্দেশ পাওয়া গেল, এরকম অবস্থায় প্রশ্ন আসা স্বাভাবিক যে জাতকের কোন লাইনে পড়াশোনা হবে। এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই জটিল, কিন্তু জটিল বলে বসে থাকলে হবে না। ক্লায়েন্টকে তো আমাদের এ বিষয়ে সন্তোষজনক উত্তর দিতেই হবে। আমি এ বিষয়ে সাধারণ কিছু নীতি শিক্ষার্থীদের কাছে তুলে ধরছি। যেমন বুধ কমার্স, শুক্র সায়েন্স, বৃহস্পতি আর্টস। এছাড়া জাতচক্রে যদি চন্দ্র বৃহস্পতির মধ্যে সম্পর্ক হয় অথবা রাশি বা লগ্নের চতুর্থে যদি বৃহস্পতি অবস্থান বা দৃষ্টি প্রদান করে তবে জাতকের কলা বিদ্যায় সাফল্যের যোগ নির্দেশ করে। যদি চন্দ্র শুক্রের সম্বন্ধ হয় তবে ফাইন আর্টস চিত্রাঙ্কন। জাতক চক্রে যদি বুধের বলবত্তা থাকে বুধ যদি বলবান হয় তবে কমার্স। বুধ আর মঙ্গল সম্পর্কে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। রাহু মঙ্গল সম্পর্ক হলে কস্টিং, কম্পিউটার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল মেকানিক্স ইত্যাদি। জাতচক্রে যদি শুক্রের বলবত্তা থাকে এবং ওই সঙ্গে যদি রাহু মঙ্গল সম্পর্ক হয় তবে সায়েন্স। কিছু কিছু ক্ষেত্রে ওই শুক্র যদি লগ্নে, সপ্তমে, চতুর্থে, নবমে, পঞ্চমে, দশমে বা একাদশে অবস্থান করে বলশালী হয় তবে সায়েন্স নিয়ে বিদ্যা লাভের সম্ভাবনা প্রবল হয়। এছাড়া ওই বলবান শুক্রের দরুন উদ্ভিদ বিদ্যা বোটানি, কেমিক্যাল, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, ভূতত্ত্ব ইত্যাদি নির্দেশ করে। মঙ্গল আর শুক্রের দরুন ইঞ্জিনিয়ার নির্দেশ করে। এখন ব্যাপার হলো এখনকার যুগে পড়াশোনার এত লাইন বেরিয়েছে যে সকল লাইন হয়তো আমি নিজেই জানি না। যেমন ধরুন ম্যানেজমেন্ট। আগে আমার পড়াশোনার সময় আমি নিজে হোটেল ম্যানেজমেন্ট করেছিলাম, কিন্তু চাকরি করতে পারিনি হোটেলে। যাই হোক, সেই সময় জানতাম বিজনেস ম্যানেজমেন্ট আর হোটেল ম্যানেজমেন্ট এই দুটোই আছে। আর এখন তো কয়েকশো ম্যানেজমেন্টের কথা শুনি। হসপিটাল ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। তো অত কিছু বলাটা খুবই মুশকিলের ব্যাপার। টাইপটা কি হবে সেটা কিন্তু খুব সহজে বের করা যায়। যেমন ধরুন শুক্রের দরুন ইঞ্জিনিয়ারিং বিদ্যা হচ্ছে শৌখিন যন্ত্রপাতি বা পার্টস, যেমন ইলেকট্রনিক্স বা সূক্ষ্ম যাবতীয় পার্টস, যেমন ঘড়ির যন্ত্রাংশ, গাড়ির যন্ত্রাংশ। আর শুক্র আর মঙ্গলের মধ্যে সম্পর্কের দরুন ইঞ্জিনিয়ারিং বিদ্যা হচ্ছে ভারী যন্ত্রপাতি বা পার্টস। আর শনির দরুন সিভিল ইঞ্জিনিয়ার। কেতুর দরুন ফটোগ্রাফি, মঙ্গলের দরুন ইলেকট্রিক, এগ্রিকালচার, রাহুর দরুন আকাশবিদ্যা বা আবহাওয়া, টেলিগ্রাফ বা টেলিকমিউনিকেশন, আকাশবাণী ইত্যাদি, অর্থাৎ যে কোনো ভেসে আসা বিদ্যা। চন্দ্রের দরুন কবি ও সাহিত্যিক। এছাড়া বুধ আর শুক্রের সম্পর্কে জার্নালিস্ট। চন্দ্র ও বৃহস্পতির সম্পর্কে রাজনৈতিক লাইন পলিটিক্যাল গ্রাউন্ড। আবার বৃহস্পতির দরুন হোটেল ম্যানেজমেন্ট বা কোম্পানি ম্যানেজমেন্ট। এছাড়া চন্দ্রের দরুন অভিনয় লাইন এবং শুক্রের দরুন শিল্প লাইন। এর মধ্যে হচ্ছে চন্দ্রের প্রাধান্য বেশি পাবে শিল্পের মধ্যে, অভিনয়ের শিল্পটায়। চন্দ্রের সঙ্গে শুক্রের টাচ থাকতে হবে। চন্দ্রই হচ্ছে মেন অভিনয় লাইন, জনসাধারণের সঙ্গে সংযোগ। আর শুক্রের শিল্প হচ্ছে অভিনয়, কুটির শিল্প, ভারী শিল্প ও চিত্রশিল্পী এবং যে কোনো হাতের কাজ, যেমন সূচি শিল্পী। এছাড়া রাহু ও মঙ্গলের মধ্যে সম্পর্কে বাজনা অর্থাৎ বাদ্যকার, বিশেষভাবে ইলেকট্রনিক্স বাদ্য। এছাড়াও ডাক্তারি লাইনের বিদ্যা সম্বন্ধে বিচার করতে হলে প্রথমেই যেতে হবে অষ্টম ভাবে।
কারণ ডাক্তারি বিদ্যা বা স্বাস্থ্যকে গুহ্য স্বাস্থ্য বা গোপন স্বাস্থ্য বলা হয়। অতএব অষ্টম পতির সঙ্গে যদি চতুর্থ ভাব বা ভাবপতির অথবা পঞ্চম ভাব বা পঞ্চম ভাবপতির সম্পর্ক হয়, অথবা অষ্টম পতি যদি চতুর্থে বা পঞ্চমে অবস্থান বা দৃষ্টি প্রদান করে, অথবা চতুর্থ বা পঞ্চম পতি যদি অষ্টমে অবস্থান বা দৃষ্টি প্রদান করে, তবে জাতকের ডাক্তারি লাইনে বিদ্যালাভ ঘটবে। তবে প্রথমেই দেখতে হবে যে জাতকের বিদ্যাভাব কেমন, বিদ্যার যে মেন ভিতটা কেমন, এবং সায়েন্স নিয়ে বিদ্যালাভ করার যোগ আছে কিনা। না থাকলে ডাক্তারি লাইনে সুযোগ পাবে না। এছাড়া ওই সঙ্গে জাতকের অভিভাবকের ডাক্তারি লাইনে পড়াবার মতো আর্থিক অবস্থা আছে কিনা। সমস্ত দিক লক্ষ্য রেখে ডাক্তারি লাইনে বিদ্যার কথা বলতে হবে, না হলে ফলাদেশ মিলবে না। এছাড়া জাতকের রাশিচক্রে যদি রাহু ও মঙ্গলের মধ্যে সম্পর্ক হয়, তবে জাতকের সার্জারি লাইনে অধিক ব্যুৎপত্তি লাভ হয়, অর্থাৎ দক্ষতা জন্মাবে। আর শুক্রের বলবত্তার দরুন ফার্মাসিস্ট বা অ্যালোপ্যাথি ওষুধের লাইন বা ভেষজ দ্রব্য বা কবিরাজি লাইন। একবার তো শুক্রের দরুন ফার্মাসিস্ট অর্থাৎ ওষুধ বিক্রেতা। মঙ্গল আর শুক্রের সম্পর্কে ওষুধের কারখানা বা ওষুধ প্রস্তুতকারী। আর মঙ্গল শুক্র রাহুর সম্পর্কে ঔষধ সাপ্লায়ার অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ঘুরে ঘুরে ওষুধ বিক্রেতা। আর চন্দ্র আর বুধের সম্পর্কে হোমিওপ্যাথি ডাক্তারি লাইন চিন্তা করতে হবে। এছাড়া জাতকের প্রশ্ন থাকতে পারে যে পরীক্ষায় উত্তীর্ণ হতে সক্ষম হব কিনা। এর উত্তরে বলা যায় যে প্রথমেই দেখতে হবে জাতকের চতুর্থ পঞ্চম ভাবের বলবত্তা এবং অনুকূল গ্রহের দশা, তা কোনো রাজ্যকারক গ্রহের দশা হোক বা কোনো শুভ গ্রহ দশা হোক, সেরকম কিছু অতিবাহিত হচ্ছে কিনা। অর্থাৎ জাতকের জন্মকালীন বিদ্যার কাঠামো সুদৃঢ় না অদৃঢ়। এছাড়া ওই সঙ্গে ওইরূপ দশাও লক্ষ্য করতে হবে। প্রথমে এই বিষয়টি দেখার পর গোচর বিচার করে দেখতে হবে যে রাশি ও লগ্ন উভয় দিক থেকে চতুর্থে পাপগ্রহ শনি বা রাহুর দৃষ্টি, অথবা শনি রাহু বা কেতুর অবস্থান চতুর্থে আছে কিনা, এবং ওই চতুর্থ ভাবে বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি পতিত হয়েছে কিনা। জাতক যে সালে যে মাসে পরীক্ষায় বসবে তখন এই নিয়ম প্রয়োগ করতে হবে, যখন আপনি বিচার করবেন তখন নয়। যদি জাতকের জন্মকালীন সময়ে জাতচক্রের চতুর্থ পঞ্চম ভাব সুদৃঢ় থাকে, তবে গোচরে চতুর্থে পাপগ্রহের অবস্থান অর্থাৎ শনি রাহু কেতুর অবস্থান অথবা শনি রাহুর দৃষ্টি চতুর্থে পড়লে এবং বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি চতুর্থে না থাকলেও জাতক পরীক্ষায় উত্তীর্ণ হবে, যদি বেসিকটা ভালো থাকে, মানে ভিত ভালো থাকে। তবে যতটুকু খেটে পড়াশোনা করবে সেই অনুযায়ী রেজাল্ট আসবে না। এই সময় যদি অশুভ দশা হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই জাতক পরীক্ষায় অকৃতকার্য হয়, অথবা জাতক ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় বসে না, 1 বছর ড্রপ দেয়, যেমন সেরকম পরীক্ষা দেয় না নিজে থেকে। জাতকের বিদ্যাভাব সুদৃঢ় থাকা সত্ত্বেও দশা অনুযায়ী অশুভ ফলের কারণ হয়। আর যদি জন্মকালীন বিদ্যাভাব অদৃঢ় থাকে, মানে ভালো না থাকে, এবং ওই সঙ্গে গোচরে রাশি অথবা লগ্নের চতুর্থে শনি বা রাহুর অবস্থান বা দৃষ্টি থাকে, তাহলে জাতক ফেল করবে। এছাড়া জন্মকালীন যদি জাতকের বিদ্যাভাব সুদৃঢ় থাকে এবং গোচরে রাশি লগ্নের এই উভয়ের চতুর্থে পাপ গ্রহের প্রভাব না থাকে এবং বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি ওই চতুর্থ হয়ে থাকে, তার সঙ্গে যদি আবার অনুকূল ও বলবান গ্রহের দশা অতিবাহিত হয়, তাহলে জাতক কৃতিত্বের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হবে। আর যদি গোচরে রাশি ও লগ্নের চতুর্থে পাপ গ্রহ এবং শুভ গ্রহ উভয়ের প্রভাব থাকে, অথবা রাশি বা লগ্নের একের হইতে অর্থাৎ লগ্নের হইতে চতুর্থে পাপ গ্রহের অবস্থান বা দৃষ্টি এবং রাশির হইতে চতুর্থে শুভ গ্রহের অবস্থান বা দৃষ্টি, অথবা রাশির চতুর্থে পাপ গ্রহের অবস্থান বা দৃষ্টি, লগ্নের চতুর্থে শুভ গ্রহের অবস্থান বা দৃষ্টি, মানে যাই হোক এদিক একদিক থেকে শুভ আর আরেক দিক থেকে অশুভ, বা ওই দিক থেকে শুভ এদিক থেকে অশুভ, এরকম যদি হয়, এবং ওই সঙ্গে দশা অনুকূল ও বলবান হলে আর জন্মকালীন বিদ্যাভাব সুদৃঢ় হলে জাতক পাস করবে, তবে রেজাল্ট আশাপ্রদ হবে না। এছাড়াও দশাপতি প্রতিকূল ও দুর্বল হলে এবং জন্মকালীন বিদ্যাভাব অশুভ হলে জাতক ফেল করবে। সুতরাং পরীক্ষায় পাস বা ফেল করার প্রশ্নে প্রথমেই দ্রষ্টব্য যে জাতকের বিদ্যাভাব সুদৃঢ় না অদৃঢ়, মানে জাতকের বিদ্যাভাব যে মেন বিদ্যাভাবটা সেটা কতটা স্ট্রং না কতটা উইক, অর্থাৎ চতুর্থ ভাব ও ভাবপতির অবস্থান, বলাবল ও সম্পর্ক অথবা বলবান রাজযোগকারক গ্রহের দশা অতিবাহিত হচ্ছে কিনা, এগুলো দেখতে হবে। দশাপতির বলবত্তা এবং তারপর গোচর বিচার করে ওই পরীক্ষায় ফেল বা পাস
করার প্রশ্ন সম্বন্ধে ফলাদেশ করা কর্তব্য। এখন বিদ্যাভাব সুদৃঢ় না অধীর অর্থাৎ শুভ না অশুভ নির্বাচন করতে হলে ভাব বিচারের নিয়ম প্রয়োগ করতে হবে। যেমন ধরুন বিদ্যাভাব শুভ না অশুভ জন্মকালীন, সেটা বিচার কিভাবে করবেন উদাহরণ দিচ্ছি। চতুর্থপতি দুস্থানগত নিচস্থ শত্রু ক্ষেত্রগত ও শত্রুযুক্ত বা দৃষ্ট যদি হয় এবং শুভ গ্রহের সহিত সম্পর্ক বর্জিত হয়, শুভ গ্রহ বলতে বৃহস্পতি আর শুক্রকেই ধরবো শুধু, তাহলে চতুর্থপতি দুর্বল বলে প্রতিপন্ন হবে। ওই চতুর্থপতি গ্রহ তুঙ্গ গ্রহে অবস্থান করিয়াও যদি দুস্থানগত হয় তাহলেও দুর্বল বলে প্রতিপন্ন হবে। আর যদি ওই চতুর্থপতি দুস্থানগত নিচস্থ শত্রুক্ষেত্রগত শত্রুযুক্ত বা দৃষ্ট না হয়ে কেন্দ্রে কোণে একাদশে বা দ্বিতীয় অবস্থান করে যদি তুঙ্গ ক্ষেত্র, মূল ত্রিকোণ ক্ষেত্র, স্বক্ষেত্র এবং মিত্র ক্ষেত্রে অবস্থান করে এবং তার সাথে মিত্র গ্রহ যুক্ত বা দৃষ্ট হয় এবং শুভগ্রহের সঙ্গে সম্পর্ক করে, তবে জাতকের চতুর্থপতি বলবান হয়ে শুভদায়ক হবে। এছাড়া যদি চতুর্থভাবে পাপ গ্রহের অবস্থান বা দৃষ্টি না থাকে এবং শুভ গ্রহের অবস্থান বা দৃষ্টি থাকে, তবে চতুর্থ ভাব শুভ অর্থাৎ সুদৃঢ় হবে। সুতরাং চতুর্থ ভাব ও ভাবের অধিপতি উভয় যদি সুদৃঢ় হয় এবং বিদ্যাকারক গ্রহ বুধ ও বিদ্যার অন্যতম কারক গ্রহ বৃহস্পতি ও শুক্রের যদি জাতচক্রে অবস্থান ও বলবান শুভ হয় এবং সেই সঙ্গে যদি পঞ্চম ও দ্বিতীয় ভাব শুভ গ্রহের দ্বারা সম্পর্কিত হয়, মানে শুভ গ্রহের অবস্থান বা দৃষ্টি থাকে, অর্থাৎ পঞ্চমে প্রতিভা এবং দ্বিতীয় ভাব হচ্ছে চতুর্থের একাদশ, অর্থাৎ বিদ্যাভাব সম্বন্ধের সাফল্য বা কৃতকার্যতা, সেই জন্য দ্বিতীয় ভাবটা দেখতে হবে। তবেই জাতকের বিদ্যাভাব সুদৃঢ় হবে এবং উচ্চ বিদ্যা সম্বন্ধে নিশ্চিতভাবে ফলাদেশ করা যেতে পারে। একমাত্র ইউনিভার্সিটির বিদ্যাকেই উচ্চ বিদ্যা বলা যেতে পারে, গ্রাজুয়েশন পর্যন্ত উচ্চ বিদ্যা ধরা হবে না। একে বর্তমান যুগে নিরক্ষরতা দূরীকরণ বলা যেতে পারে। যাই হোক, আগের বলা নিয়ম সম্বন্ধে যদি চতুর্থ ভাবপতি ও চতুর্থ ভাব দুর্বল হলে বিদ্যায় বাধা অর্থাৎ স্কুল ফাইনালের গণ্ডি বা আন্ডার স্কুল ফাইনাল, মানে মাধ্যমিক পর্যন্ত বা তার চেয়ে কম। চতুর্থ পতি বলবান আর চতুর্থ ভাব দুর্বল হলে উচ্চ বিদ্যায় বাধা অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন পর্যন্ত ধরা যেতে পারে। এছাড়া অন্যভাবে আরো কিছু জিনিস দেখার প্রয়োজন আছে অর্থাৎ শুভ গ্রহ সম্বন্ধে। যেমন নৈসর্গিক শুভ গ্রহ যদি চতুর্থপতি হয় এবং চতুর্থে অবস্থান করে তবে কেন্দ্রপতিত্ব দোষের জন্য অশুভ হয়। যেমন কর্কট লগ্নের চতুর্থপতি শুক্র, কুম্ভ লগ্নের চতুর্থপতি শুক্র এবং কন্যা ও ধনু লগ্নের চতুর্থপতি বৃহস্পতি, তা এরা যদি চতুর্থে থাকে চতুর্থপতি হয়ে, তাহলে জাতকের বিদ্যায় বাধা আসবে। তবে এই কেন্দ্রপতিগণ চতুর্থে অবস্থান না করে এবং দুস্থানগত না হয়ে অন্য জায়গায় যদি অবস্থান করে বলশালী হয়, তাহলে কেন্দ্রপতিত্ব দোষ হেতু অশুভ হওয়া সত্ত্বেও অবস্থান বলাবল ও সম্পর্ক অনুযায়ী বলবত্তা হেতু অশুভ না হয়ে শুভ ফল হবে এবং বিদ্যা বিষয়ে শুভ হবে, না হলে কিন্তু বিদ্যায় বাধা হবে। এছাড়াও ওই শুভ গ্রহ দুটি মানে শুক্র আর বৃহস্পতি চতুর্থ অবস্থান করেও যদি অন্য কোনো কেন্দ্রপতি বা কোণপতি বা দ্বিতীয় পতি বা একাদশপতির সঙ্গে সম্বন্ধ করে অষ্টমপতি ছাড়া, তাহলেও ওই চতুর্থ ভাব সম্বন্ধে শুভ হবে। সুতরাং শুভ চতুর্থপতি চতুর্থ থাকলেই যে বিদ্যা হবে না সেটা বলা যাবে না। এই সম্বন্ধ যদি কোনো কোণপতি বা কেন্দ্রপতি বা একাদশপতির সঙ্গে করে বা দ্বিতীয় পতির সঙ্গে করে, তাহলেও বিদ্যা সম্বন্ধে ফল শুভ হবে। তবে দুস্থানাধিপতিদের সঙ্গে সম্বন্ধ করলে বিদ্যায় বাধা আসবে। কয়েকটা দৃষ্টান্ত দিই। এক জাতকের কর্কট লগ্ন, চতুর্থে চতুর্থপতি শুক্র অবস্থান করে শনি দৃষ্ট হয় আন্ডার মাধ্যমিক। আর একজন জাতক তার কর্কট লগ্ন চতুর্থপতি শুক্র চতুর্থে অবস্থান করে কেন্দ্র কোণপতি মঙ্গল দৃষ্ট হয় একজন সায়েন্স গ্রাজুয়েট আর অন্যজন ইউনিভার্সিটির কৃতি ছাত্র। আরেকটা উদাহরণ দিই, এই জাতকের বৃষ লগ্ন চতুর্থে অষ্টমপতি বৃহস্পতির অবস্থান, এই বৃহস্পতি বৃষ লগ্নের অষ্টমপতি। এই জাতকের চতুর্থপতি রবির অবস্থান ও বলাধিক্য থাকা সত্ত্বেও বিশেষ প্রতিবন্ধকতার ভেতর দিয়ে গ্রাজুয়েশন উত্তীর্ণ করতে সক্ষম হয়েছে। তারপরে বুঝতে পারছেন মানে অষ্টমপতি বিদ্যাকারক গ্রহ বৃহস্পতি, সেই অষ্টমপতি হয়ে চতুর্থভাবে থাকায় কি ফল হয়েছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, জাতকের মিথুন লগ্ন চতুর্থপতি বুধ, সে একাদশে অর্থাৎ মেষে বসে আছে, আর অষ্টমপতি শনি কন্যায় অর্থাৎ চতুর্থে অবস্থান করছে। চতুর্থ ভাবে বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি না থাকায়
এই জাতক বহু প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়ে মাধ্যমিক পাশ করেছে। আর একজন জাতকের মিথুন লগ্ন, চতুর্থপতি বুধ লগ্নে অর্থাৎ কেন্দ্রগত হয়ে স্বক্ষেত্রে অবস্থান করছে এবং চতুর্থে অষ্টমপতি শনি অবস্থান করে বৃহস্পতির দৃষ্ট হয় প্রচুর বাধা বিঘ্নের মধ্যে দিয়ে জাতক গ্র্যাজুয়েশন উত্তীর্ণ করতে পেরেছে। যাই হোক, চতুর্থ ভাবে অধিপতি ও চতুর্থ ভাব পাপ গ্রহের সঙ্গে সম্পর্ক হলেও অশুভ হবে, এই কথাটা বাধা গদে বলা চলবে না। ভাবের অধিপতি লগ্ন সাপেক্ষে অনুকূল না প্রতিকূল অর্থাৎ কেন্দ্রপতি বা কোণপতি ইত্যাদির দিকে লক্ষ্য রেখে ফলাদেশ করতে হবে। আর চতুর্থপতির যদি অবস্থান শুভ বলশালী হয় আর চতুর্থ যদি রাহু অবস্থান করে তবে জাতক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে সক্ষম হবে। যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠরত না হয় তাহলে জাতকের অন্যান্য সাবজেক্টের তুলনায় অঙ্ক বা ইংরেজিতে অনেক বেশি জ্ঞান থাকবে বা অনেক বেশি পারদর্শী হবে বা উভয় সম্বন্ধে দক্ষতা থাকবে। এই ইংরাজি বা অঙ্ক সাবজেক্টের মধ্যে শতকরা 90% ইংরাজি এবং শতকরা 10% অঙ্ক সম্বন্ধে মিলবে। রাহু ম্লেচ্ছ গ্রহ আর ইংরাজি ভাষা হলো বিজাতীয় ভাষা। ম্লেচ্ছ জাতির ভাষা বলে ওই রাহুর প্রভাবে বিজাতীয় বা ম্লেচ্ছ জাতীয় ভাষায় পারদর্শী বলা হয়েছে। আর যদি জাতকের চতুর্থপতি বলহীন হয় এবং পঞ্চমে বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি না থাকে তবে চতুর্থে বলহীন রাহুর অবস্থান বা দৃষ্টি থাকলে জাতকের অঙ্ক বা ইংরেজিতে অদক্ষতা বা কাঁচা হবে। এছাড়াও বাস্তবে দেখা যায় যে অনেকে বাড়ির বাইরে অর্থাৎ হোস্টেলে বা আশ্রমে থেকে পড়াশোনা করছে। এটা আমরা কোন যোগ দেখে ধরবো? এরকম অবস্থায় প্রথমেই লক্ষ্য করতে হবে চতুর্থপতির অবস্থান রাশি বা লগ্নের দ্বাদশে কিনা অথবা দ্বাদশপতির সঙ্গে চতুর্থপতির সম্পর্ক হয়েছে কিনা। আর রাশি বা লগ্নের চতুর্থে শনি অথবা রাহুর অবস্থান বা দৃষ্টি আছে কিনা। চতুর্থপতির সঙ্গে শনি অথবা রাহুর সম্পর্ক হয়েছে কিনা। চতুর্থ ভাব বা চতুর্থপতি চর রাশিগত কিনা। এই যোগগুলোর মধ্যে বিশেষভাবে রাশি বা লগ্নের চতুর্থে শনির দৃষ্টি বা অবস্থান থাকলে সেই জাতকের আশ্রম বা হোস্টেলে থেকে বিদ্যালাভের সম্ভাবনা প্রবল হয়। তবে এ সম্বন্ধে আরো অনেক পর্যবেক্ষণের প্রয়োজন। এছাড়াও প্রশ্ন থাকতে পারে যে বিদেশে উচ্চশিক্ষা লাভ হবে কিনা। অনেকের মতে নবম ভাব থেকে উচ্চ বিদ্যা লাভের কথা বলে থাকেন, কিন্তু আমার মতে বিদ্যার ভিত চতুর্থ পঞ্চম এবং দ্বিতীয় এই কটা ভাবের বা ভাবপতির বলবত্তা যদি না থাকে তাহলে শুধু নবমপতির বলবত্তায় উচ্চ বিদ্যা হয় না। নবম থেকে অবশ্যই উচ্চ বিদ্যা বিচার্য, কারণ নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান। বিদ্যার উচ্চ বিদ্যা লাভটাও ভাগ্যের ব্যাপার। একটা গাড়ি কেনা, বড় বাড়ি করা, পড়াশোনা করা যেমন ভাগ্যের ব্যাপার, উচ্চ বিদ্যাটাও ভাগ্যের ব্যাপার, বিদেশে পড়াশোনা করতে যাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তো উচ্চ বিদ্যা বিচারে নবম ভাব বিচার করতে হবে, তা অনস্বীকার্য। কিন্তু নবম ভাব স্ট্রং থাকলেই তার উচ্চ বিদ্যা হবে এটা কিন্তু ঠিক নয়। সমস্ত কিছু দেখে তার সঙ্গে নবম ভাবটা দেখতে হবে। মূল কাঠামো বলহীন হলে সেই জাতক বা জাতিকাকে স্কুল জীবন থেকেই অবসর নিতে হবে। যাই হোক, এই অবস্থায় প্রথমেই দেখতে হবে বিদ্যার মূল কাঠামো বা ভিত কিরূপ। যদি বিদ্যার কাঠামো সুদৃঢ় হয় এবং ওই সঙ্গে অনুকূল বলবান গ্রহের দশা চলে, বিদ্যার মুখ্য কারক গ্রহ বুধ যদি শুভ বলবান হয় এবং বিদ্যার অন্যতম কারক গ্রহ বৃহস্পতি শুক্রের অবস্থান ও বলবত্তা থাকে, অবস্থান মানে শুভ অবস্থান ও বলবত্তা থাকে, তার সাথে রাশি ও লগ্নের চতুর্থে শনি বা রাহুর অবস্থান বা দৃষ্টি অথবা চতুর্থপতির সঙ্গে শনি বা রাহুর সম্পর্ক যদি হয়, তার সাথে চতুর্থ ভাব চর রাশি এবং চতুর্থ ভাবের অধিপতি যদি চর রাশিগত হয় এবং জাতকের অভিভাবকের আর্থিক অবস্থা, এই সমস্ত দেখে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা সম্বন্ধে ফলাদেশ করা কর্তব্য। এছাড়া চতুর্থপতির সঙ্গে তৃতীয়পতির সম্পর্ক হলে অথবা তৃতীয়পতি চতুর্থে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে জাতকের বিদ্যার লাইনের পরিবর্তন ঘটে। যেমন কোনো কোনো ছাত্র প্রথমে সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করে পরবর্তীকালে কমার্স বা আর্টস লাইনে চলে আসে, এটাকেই বিদ্যার পরিবর্তন যোগ বলা হয়েছে। চতুর্থপতির সঙ্গে যদি তৃতীয়পতির সম্পর্ক হয়। এছাড়া জাতকের স্বচেষ্টার মাধ্যমে অর্থাৎ বিদ্যার্জনের দিকে নিজের চেষ্টা থাকে। তৃতীয়পতি থেকে যেহেতু স্বচেষ্টা বা নিজের চেষ্টা বিচার করা হয়। এছাড়া চতুর্থপতি যদি তৃতীয় অবস্থান করে, চতুর্থের দ্বাদশ হচ্ছে তৃতীয়, তাহলে বিদ্যায় বাধা আসে। এই কারণে চতুর্থের দ্বাদশ তৃতীয় বলে। যাই হোক, আমার এক ক্লায়েন্টের ধনু লগ্ন, চতুর্থপতি বৃহস্পতি কর্কটে তুঙ্গ ক্ষেত্রে, সেখানে অবস্থান করে চতুর্থ ভাবকে দেখছে নবম দৃষ্টি দিয়ে। তাহলে ওই চতুর্থপতি বৃহস্পতির দুস্থানগত হলেও চতুর্থপতি বৃহস্পতির চতুর্থ দৃষ্টির জন্য চতুর্থ ভাব সম্বন্ধে শুভ হয়। ওই চতুর্থপতি বৃহস্পতি কর্কটে চর রাশিতে অবস্থান
করে লগ্নের চতুর্থ এবং দ্বাদশ ভাবকে দেখছে। দ্বাদশ থেকে বিদেশ বিচার করা হয়। সুতরাং চতুর্থপতি বৃহস্পতি চর রাশিতে অবস্থান করে চতুর্থ ও দ্বাদশের সঙ্গে সম্পর্ক স্থাপন করায় জাতকের বিদেশে উচ্চশিক্ষা লাভ হয়েছে। তবে চতুর্থপতি বৃহস্পতি অষ্টমে অবস্থান করায় সেই জাতকের নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে বিদ্যালাভ ঘটেছে। আর একজন জাতকের বৃশ্চিক লগ্ন, অষ্টমে অর্থাৎ মিথুনে তুঙ্গক্ষেত্রে রাহু অবস্থান করে লগ্নের চতুর্থ ও দ্বাদশ ভাবকে দেখছে। এরকম অবস্থায় চতুর্থপতি শনির অবস্থান শুভ হওয়া সত্ত্বেও জাতকের বিদ্যায় বাধা হয়েছে। তবে জাতকের 12-13 বছর বয়সে যখন রাহুর দশা চলছিল, সেই সময়ে দাবা খেলার প্রতিযোগিতার জন্য সে বিদেশে গেছিল। তা এরকম অবস্থায় পাপ ও শুভগ্রহের চরিত্র বুঝে নিতে হবে। যাই হোক, এই উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা সম্বন্ধে আরো পর্যবেক্ষণ প্রয়োজন। এছাড়াও চতুর্থ ভাব থেকে মাতার বিচার করা হয়। চতুর্থপতি যদি দুস্থানগত, নিচস্থ, শত্রুক্ষেত্রগত অথবা শত্রুগৃহযুক্ত বা দৃষ্ট না হয়ে শুভগ্রহের সঙ্গে সম্বন্ধ করে এবং চতুর্থ যদি শুভগ্রহের অবস্থান বা দৃষ্টি থাকে, তবে জাতকের মাতার শিক্ষাগত যোগ্যতা সহ মাতৃ পরিবেশ শুভ হয়। এই মাতৃ পরিবেশ শুভ না হলে জাতকের বিদ্যা বিষয়ে উৎকর্ষতা বৃদ্ধি হয় না। কারণ প্রাথমিক বিদ্যা যে কোনো জাতকের মায়ের সাহচর্যই ঘটে থাকে। এই প্রাথমিক বিদ্যার কাঠামো বা ভিত সুদৃঢ় হলে তবেই পরবর্তী সোপানগুলি পুষ্টির দিকে সাহায্য করে। বিদ্যা বিষয়ক ব্যাপারে আলোচনা আমি আজকে এই অবধি শেষ করলাম। এছাড়াও আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো বিচার করা যায় বা করতে হয় বা করার নিয়ম আছে চতুর্থ ভাব থেকে। সে সম্বন্ধে আমি নোটস, এক্সট্রা নোটস যেগুলো আছে সেগুলো আমি সেকেন্ড স্টেজ বা আর্ট অফ প্রেডিকশনের মেম্বারদের দিয়ে দেবো। আর এই নোটস তো আপনারা যারা মেম্বার আছেন লোয়ার লেভেলে তারা তো পাবেন। আপনাদের নাম্বার বা ইমেল আইডি প্রোভাইড করবেন, যে একটা পোস্ট দেখবেন আমি করেছি, ওখানে লিখেছি আপনারা দিন, সেখানে সবাই দিয়ে দেবেন। তো আজকের আলোচনা আমার এই পর্যন্তই। আলোচনা কেমন লাগছে একটু জানাবেন। চতুর্থ ভাব থেকে কিন্তু অনেক কিছু বিচার করা আছে এবং চতুর্থ ভাব খুবই গুরুত্বপূর্ণ। কেননা যেই আসুক পড়াশোনার ব্যাপারটা জানতে চাইবেই। সবাই যে স্টুডেন্ট হবে তা না, স্টুডেন্ট ছাড়াও যদি চাকরি জীবনে আসে, চাকরিরত কেউ আসে, তাহলে আবার তিনি বাড়িঘরদর হবে কিনা জানতে চাইবেন, সেটাও চতুর্থ ভাব থেকে বিচার। সেই বাড়িঘরদর হবে কিনা, কিরকম বাড়িঘরদর হবে, সেই সম্বন্ধে আমি আগামী পর্বে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। নমস্কার।